আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইয়াসমিন আক্তার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে পড়ব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। আজকের লেকচার হচ্ছে লেকচার নাম্বার 5, যেখানে আমরা এর আগে 4টা লেকচারের প্রথম অধ্যায় ও তৃতীয় অধ্যায়ের কিছু অংশ শেষ করেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা তৃতীয় অধ্যায়ের বাকি অংশ পড়ার চেষ্টা করব বা শেষ করার চেষ্টা করব। তাহলে আসো চলো মূল পাঠে চলে যাই। আর এছাড়াও তোমরা আশা করি আমার ক্লাসগুলো সবাই দেখতেছো রেগুলার এবং পড়াশোনা সবাই কন্টিনিউ করতেছো। আমরা এখন পর্যন্ত আশা রাখছি যে আমরা পরীক্ষা আমাদের হবে এবং আমরা খুব ভালোভাবে পরীক্ষাটা অংশ নিতে পারবো। আর তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে এটার উপরে কমপক্ষে একটা পরীক্ষা অবশ্যই সরকার নেবে, কারণ এর আগে যে তোমাদের অটো পাস হয়েছে এটা তোমরা আশা করো না যে তোমাদের সময় অটো পাসটা হবে। সো সবাই পড়াশোনা খুব ভালোভাবে কন্টিনিউ করো এবং আমাদের লেকচারগুলো রেগুলার দেখো, পরীক্ষাগুলো দাও আর পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকো। তো আসো আমরা চলে যাই মূল পাঠে। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ অর্থাৎ বিপণন কার্যাবলী। এর আগে আমরা ক্রয় সংক্রান্ত সকল টপিকগুলো শেষ করেছি। তো আজকে আমরা শুরু করব বিক্রয় থেকে। তো আসলে প্রথমে আসি বিক্রয় কি। আমরা জানি ক্রয় হচ্ছে ক্রেতার কাছে ক্রয়, বিক্রেতার কাছে বিক্রয়। তার মানে কি ক্রয় আর বিক্রয় অনেকটা একই, বাট ধরন আলাদা। একজনের প্রেক্ষিতে যেটা ক্রয়, অন্যজনের প্রেক্ষিতে সেটাই কি বিক্রয়। তাহলে বিক্রয় সম্পর্কে পিল্লে এন্ড ভাগবতী বলেন, সেলিং মিনস দ্য ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস টু এ বায়ার ইন এক্সচেঞ্জ অফ মানি। অর্থাৎ ক্রেতার কাছে পণ্যের মালিকানা সত্ত্ব ট্রান্সফার করা বা স্থানান্তর করার নামে কি বিক্রয়। অর্থাৎ অর্থের বিনিময়ে যখন কোনো পণ্য বা সেবার মালিকানা সত্ত্ব স্থানান্তর করা হয় বা পরিবর্তন করা হয় বা বিনিময় করা হয় তার নামে কি হবে বিক্রয়। তাহলে আমরা বিক্রয় সম্পর্কে ভালো ধারণা পেলাম। এছাড়া ম্যাকার্থি এন্ড প্যারেল বলেন, সেলিং ফাংশন ইনভলভস প্রমোটিং দ্য প্রোডাক্ট। অর্থাৎ পণ্যের প্রসার কি বিক্রয় কার্যের অন্তর্ভুক্ত। এটা তো গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমি ওই সংজ্ঞাটা ব্যবহার করছি, তোমরা ওই সংজ্ঞাটাই ব্যবহার করবা, পিল্লে এন্ড ভাগবতীটা। তাহলে আসলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব। অর্থাৎ পণ্যটি বিপণন বা পণ্য বিপণন কার্যের ক্ষেত্রে বিক্রয় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সত্ত্ব স্থানান্তর করা হয়, অর্থাৎ পণ্যটি কী করা হয় বিনিময়ের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছায়, যার মাধ্যমে কি বিপণন কার্যক্রম শেষ হয়। তার মানে কি বিপণন কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলা হয় কাকে, বিক্রয়কে। আসলে আমরা বিক্রয়ের গুরুত্বগুলো আলোচনা করি। নগদ প্রবাহ সৃষ্টি, মুনাফা সর্বোচ্চকরণ, প্রতিযোগিতা মোকাবেলা, বাজার সম্প্রসারণ, বিনিয়োগ তুলে আনা, বাজার প্রবেশ, উৎপাদন ব্যয় কমানো, সর্বোচ্চ ক্রেতা ভ্যালু দেওয়া, নতুন নতুন শিল্পের স্থাপন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ধারাবাহিক উৎপাদন ইত্যাদি। তোমরা এই পয়েন্টসগুলো বাসায় পড়ে নিবে এবং পরীক্ষার সময় আশা করি তোমরা এই পয়েন্টসগুলো সুন্দর পয়েন্টস আকারে লিখবে। যখন তোমাদের কাছে কোয়েশ্চেন আসে যে বিক্রয়ের গুরুত্ব বা বিক্রয় কেন গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলোই তোমরা দেখা যায় সৃজনশীলের ক্ষেত্রে তোমরা পয়েন্টস খুব কম উল্লেখ করো, কিন্তু পয়েন্টস উল্লেখ করার মাধ্যমে কি হয় বেশি মার্কস তুলে আনা যায়। অর্থাৎ সম্পূর্ণ মার্কসটা তুলে আনার ক্ষেত্রে কি পয়েন্টসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখনই তোমরা কোনো প্রশ্ন লিখবে যে ভূমিকা আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো বা এটা কেন গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলো সবসময় গুরুত্ব নিয়ে আলোচনা করবে এবং গুরুত্বের পয়েন্টসগুলো দিবে। এরপর আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে কি পরিবহন। পরিবহন মানে কি? পরিবহন মানে হচ্ছে পণ্যটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। অর্থাৎ আমরা যখন কোনো মাধ্যম বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে এক উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছে দেয় তার নামই কি পরিবহন। পরিবহন সম্পর্কে ম্যাকার্থি এন্ড প্যারেল বলেন, ট্রান্সপোর্টেশন ইজ দ্য মার্কেটিং ফাংশন অফ মুভিং গুডস। অর্থাৎ পরিবহন হচ্ছে কি পরিবহন হলো পণ্য চলাচল সংক্রান্ত বিপণন কাজ। অর্থাৎ পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সংক্রান্ত বিপণন কার্যক্রমটাই কি
পরিবহন। এছাড়াও চার্চিল অ্যান্ড পিটার বলেন ট্রান্সপোর্টেশন মিনস মুভিং গুডস ফ্রম ওয়ান পয়েন্ট অফ ফ্রম দ্য পয়েন্ট অফ প্রোডাকশন টু এ লোকেশন কনভিনিয়েন্ট টু কাস্টমার। অর্থাৎ পরিবহন বলতে উৎপাদন স্থান থেকে ভোক্তার সুবিধাজনক স্থানে পণ্য স্থানান্তর করাকেই বোঝায়। এবার আমাদের পরবর্তী টপিক অর্থাৎ পরিবহনের প্রকারভেদ। পরিবহন সাধারণত চার প্রকার: সড়কপথ, জলপথ, আকাশপথ, পাইপলাইন। অর্থাৎ সড়কপথ হচ্ছে সরাসরি সড়কের মাধ্যমে বা রাস্তা ব্যবহার করে গাড়ির মাধ্যমে যখন এক পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় সেটা কি সড়কপথ। জলপথ মানে হচ্ছে নদী পথে অর্থাৎ জাহাজ, শিপ, ট্রলার, মালবাহী জাহাজ ইত্যাদির মাধ্যমে যখন পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং যেটা কি জলের উপর দিয়ে চলাচল করে তার নামে কি জলপথ। এবারে সে আকাশপথ হচ্ছে আকাশে যে বিমানের মাধ্যমে যখন পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় তার নাম কি আকাশপথ। এরপর সে পাইপলাইন। পাইপলাইন হচ্ছে বর্তমানে আধুনিক প্রযুক্তি যেখানে কি করা হচ্ছে পাইপের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের পণ্যটা বা পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তার নামে কি পাইপলাইন। যেরকম ধরো বাংলাদেশে যদি আমরা বলি গ্যাসের সরবরাহ সবসময় কিসের মাধ্যমে করা হয় পাইপলাইনের মাধ্যমে, পানি পাইপলাইনের মাধ্যমে ইত্যাদি কাজগুলো কি যখন এটা কি এক ধরনের পরিবহন, কারণ কি গ্যাসটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যার মাধ্যমে আমরা কি পাচ্ছি সেবা পাচ্ছি, তো এই জন্য এগুলো কি পরিবহনের অন্তর্ভুক্ত। এরপর সে পণ্য বিপণনে পরিবহনের গুরুত্ব। পণ্য বিপণনে পরিবহনকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় এবং পণ্যটা সরাসরি চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো যায়। তাহলে আসে পণ্য পরিবহনের গুরুত্ব। বিপণনে পরিবহনের গুরুত্ব নিয়ে আলোচনা করে। গুরুত্ব হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি, চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো, আমদানি রপ্তানির সুযোগ, জীবনযাত্রার মান উন্নয়ন, ভোগ বা ব্যবহারের বৈচিত্র্য সৃষ্টি, বাজার সম্প্রসারণ, কাঁচামাল সংগ্রহ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিনিময় সম্পর্ক স্থাপন। এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। যদি কোনো সমস্যা থাকে বা কোশ্চেন থাকে তোমাদের যে জুম অ্যাপে ক্লাস হবে তখন আমাকে কোশ্চেনগুলো করতে পারবে। এরপর আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে গুদামজাতকরণ অর্থাৎ পণ্যটা সংরক্ষণ। আমরা জানি গুদামজাতকরণ বলতে কি বোঝায় বিভিন্ন বৈজ্ঞানিক ও রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে সিজনাল পণ্যগুলোকে পরবর্তী অন্য সময় অর্থাৎ উৎপাদিত পণ্যটা বর্তমানে ব্যবহার না করে যখন এই পণ্যটা উৎপাদন সম্ভব হচ্ছে না তখন এই পণ্য ব্যবহারের জন্য যখন সংরক্ষণ করা হয় তার নামে কি গুদামজাতকরণ। অর্থাৎ পণ্য ব্যবহারের সময় বৃদ্ধির জন্য অর্থাৎ পণ্যটা বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যতে ব্যবহারের জন্য যে সংরক্ষণ করার পদ্ধতি তার নামই হচ্ছে কি গুদামজাতকরণ। গুদামজাতকরণ সম্পর্কে আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন বলেন ওয়্যারহাউজিং ইজ হোল্ডিং গুডস বিটুইন টাইম অফ দেয়ার প্রোডাকশন অ্যান্ড ফাইনাল সেল। অর্থাৎ গুদামজাতকরণ হচ্ছে পণ্যটাকে কি তার উৎপাদনের সময় থেকে বিক্রয়ের সময় পর্যন্ত ধরে রাখা বা সংরক্ষণ করা। গুদামজাতকরণ সম্পর্কে স্কিনার বলেন ওয়্যারহাউজিং ইজ দ্য ডিজাইন অ্যান্ড অপারেশন অফ স্টোরেজ ফ্যাসিলিটিস। অর্থাৎ গুদামজাতকরণ হচ্ছে সংরক্ষণ সুবিধা নকশা তৈরি ও বাস্তবায়ন। অর্থাৎ পণ্যটা কীভাবে সংরক্ষণ করা যাবে তার সম্পূর্ণ কার্যক্রমটাই কি গুদামজাতকরণ অন্তর্ভুক্ত। এরপর সে গুদামের প্রকারভেদ। গুদাম সাধারণত চার প্রকার, যেগুলো হচ্ছে ব্যক্তিগত বা প্রাইভেট গুদামঘর, পাবলিক গুদামঘর, বন্ডেড গুদামঘর, অন্যান্য গুদামঘর। এক্ষেত্রে ব্যক্তিগত বা প্রাইভেট গুদামঘর হচ্ছে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব মালিকানায় যে গুদামঘর তৈরি করে এবং নিজস্ব পণ্য উৎপাদন সংরক্ষণের জন্য যে গুদামঘর তৈরি করে তার নামে কি ব্যক্তিগত বা প্রাইভেট গুদামঘর। এরপর সে পাবলিক গুদামঘর। পাবলিক গুদামঘরগুলো হচ্ছে যেগুলো থাকে কি বিভিন্ন ধরনের শুল্ক বা ডিউটি পেড করে যেখানে গুদামজাতকরণ করা হয় তার নাম কি পাবলিক গুদামঘর। এগুলো সাধারণত পোর্ট বা বন্দরগুলোতে থাকে। অর্থাৎ এই ধরনের গুদামঘরগুলো কি শুল্ক ডিউটি প্রদানের মাধ্যমে সাধারণ জনগণ কি করে ব্যবহার করে, এগুলো সাধারণত সরকার তৈরি করে থাকে। এর পাশে বন্ডেড গুদামঘর। বন্ডেড গুদামঘর সাধারণত আমদানিকারকগণ ব্যবহার করে থাকেন। এ ধরনের ডিউটি পরিশোধ না করা পর্যন্ত আমদানিকৃত পণ্যগুলোকে এই ধরনের গুদামঘরে সংরক্ষণ করা হয়। অর্থাৎ যখন কোনো আমদানিকারক তার পণ্যটা বিদেশ থেকে বা অন্য দেশ থেকে আনার পরে যদি শুল্ক বা করটা সময় মতো পরিশোধ না করে যতক্ষণ পর্যন্ত সময় মতো পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত কী করা হয় বন্ডেড গুদামঘরে ওই পণ্যগুলো রাখা হয়।
এই ধরনের গুদামঘর বিমানবন্দর, নদীবন্দর, সমুদ্র বন্দরে কী করা হয়? স্থাপন করা হয়। এছাড়াও রয়েছে অন্যান্য গুদামঘর, এগুলো হচ্ছে কোল্ড স্টোরেজ বা হিমাগার, বিশেষ পণ্যের গুদামঘর, প্রাতিষ্ঠানিক গুদামঘর। এগুলো তোমরা বাসায় পড়ে নিও, সমস্যা হবে না। এরপরে আসি পণ্য বিপণন গুদামজাতকরণের গুরুত্ব, অর্থাৎ পণ্য বিপণন গুদামজাতকরণ কতটা গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে কী করা হচ্ছে? আমরা জানি যে গুদামজাতকরণের মাধ্যমে পণ্যটা সংরক্ষণ করা হয়েছে, তার মানে কি এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও পরিমাণ ও গুণগত মান বজায় রাখা, উচ্চ মূল্য প্রাপ্তি, পণ্যের অপচয় কমানো, প্রয়োজনীয় কাঁচামাল সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ঝুঁকি কমানো। এবার আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণ বলতে কি বোঝায়? প্রমিতকরণ হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কি করা হচ্ছে? পণ্যের মান বা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হচ্ছে, যে কোন ধরনের পণ্য কিভাবে উৎপাদন করা হবে এবং কোন কোন ধরনের পণ্যটা উৎপাদন করা হবে। যেরকম ধরো, যখন একজন কৃষক বা একজন ব্যবসায়ী উৎপাদনকারী যখন একটা পণ্য উৎপাদন করে, বা একজন কৃষক যখন একটা পণ্য উৎপাদন করে, সে কী করে? তার ভালো পণ্যটা একটাই করে, বড় বড় পণ্যগুলো আলাদা করে। কৃষিক্ষেত্রে আমি আবার যদি বলি, উৎপাদনকারীর ক্ষেত্রে উৎপাদনকারী কী করে? বিভিন্ন মানের বা বিভিন্ন স্ট্যান্ডার্ডের পণ্য কী করে? আলাদা আলাদা করে। যে পদ্ধতিতে এই বিভক্তিকরণটা করা হয় তার নামে কি? প্রমিতকরণ। অর্থাৎ প্রমিতকরণে কী করা হচ্ছে? পণ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে, পণ্যের মানের ভিত্তিতে পণ্যটাকে বিভিন্ন ভাগে ভাগ করার নামে বা শ্রেণী বিভাগে যে মৌলিক সীমারেখা নির্ধারণ করা হয় তার নামে কি? প্রমিতকরণ। প্রমিতকরণ সম্পর্কে ক্লার্ক অ্যান্ড ক্লার্ক বলেন, স্ট্যান্ডার্ডাইজেশন ইজ দ্য বেসিক লিমিটস টু ক্লাসেস অফ প্রোডাক্টস। অর্থাৎ পণ্যটা বিভিন্ন শ্রেণীতে ভাগ করার জন্য যে বেসিক সীমারেখা নির্ধারণ করা হয় তার নামে কি? প্রমিতকরণ। প্রমিতকরণ সম্পর্কে আরও কয়েকজন মনীষীর মতামত হচ্ছে, প্রমিতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্ধারিত মান অর্জিত হয়। অর্থাৎ আমি যে মানটা নির্ধারণ করবো যে আমার পণ্যটা কোন ধরনের পণ্য হবে বা কী মানের পণ্য হবে, তা কিন্তু প্রমিতকরণের মাধ্যমেই নির্ধারণ করা হয়। এবার আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে পণ্য বিপণনে প্রমিতকরণের প্রয়োজনীয়তা। দেখো, পণ্য বিপণনে প্রমিতকরণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে প্রমিতকরণে কী করা হচ্ছে? আমি একটা পণ্যের নির্দিষ্ট মান নির্ধারণ করতেছি, যার ফলে কী হচ্ছে? বিপণন সহজ হচ্ছে, বিক্রয় কার্যক্রম সহজ হচ্ছে এবং আমি সহজে ক্রেতাদেরকে আকৃষ্ট করতে পারতেছি। তাহলে আসলে প্রয়োজনীয়তাগুলো হচ্ছে কি কি? সহজ বিপণন, অনুকূল মনোভাব সৃষ্টি, বেশি মাত্রায় বিক্রয়, নির্ভুল তথ্য সংগ্রহ, তুলনামূলক বিচার, পণ্যের ঝুঁকি কমানো, ব্যয় কমানো, সহজ মূল্যায়ন, নির্দিষ্ট মান বজায় রাখা, নির্ভরযোগ্যতা বেড়ে যাওয়া, অসৎ কাজ কমানো। এরপর আসি পরবর্তী টপিক, সেটা হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কী করা হচ্ছে? প্রমিতকরণের মান অনুযায়ী বিভিন্ন ভাগে পণ্যকে বিভক্ত করা হচ্ছে। অর্থাৎ পর্যায়িতকরণের মাধ্যমে প্রমিতকরণের যে আমি লিমিটগুলো নির্ধারণ করছি, যে আমি এই লিমিটের পণ্য উৎপাদন করব বা এই মানের পণ্য উৎপাদন করব, পর্যায়িতকরণে কী হচ্ছে? ওই মান অনুযায়ী পণ্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন বিভাগে ভাগ করা হচ্ছে। পর্যায়িতকরণ সম্পর্কে ক্লার্ক অ্যান্ড ক্লার্ক বলেন, গ্রেডিং মিনস সর্টিং অফ গুডস অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ প্রমিতকরণ অনুযায়ী পণ্যকে বিন্যাস করার নামই কি? পর্যায়িতকরণ। এছাড়াও পিল্লে অ্যান্ড ভগবতী বলেন, গ্রেডিং মিনস দ্য ডিভিশন অফ প্রোডাক্টস ইনটু ক্লাসেস। অর্থাৎ পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার নামই কি? পর্যায়িতকরণ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।